একজন নারী নিজের ভালোবাসার মানুষের থেকে ধোঁকা পাওয়ার পর কতটা ভয়ানক রূপ নিতে পারে তার ডিরেক্টর এই মুভিতে আমাদের খুব ভালো করে বুঝিয়েছেন। আজকের মুভিটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার মুভি, যেখানে একজন নারী তার ভালোবাসার মানুষের কাছ থেকে ধোঁকা পাওয়ার পর কিভাবে নিজের সে মানুষটাকে তিলে তিলে কষ্ট দেয়, আবার অন্য কোনো নারীকে তার কাছেও আসতে দেয় না। তো মিকা স্টুডিও প্রেজেন্টেড নির্বাণা ইন। এই লোকটার মধ্যে কেমন অদ্ভুত একটা ব্যাপার আছে, কারো সাথে তেমন কথা বলে না, আর চোখে মুখে চিন্তার ছাপ, সবসময় নিজের মতো করে কাজ করে যায়। তার বাড়ি ভারতের আসামে। আসাম থেকে সে হিমালয়ের এই এলাকাটায় এসেছে হোটেলের ম্যানেজারের চাকরি করতে। হোটেলটার নাম নির্বাণা ইন। হোটেলের মালিক কুমার এবং বাকি কর্মচারীদের সাথে পরিচয় পর্ব শেষ করে যোগী তার নিজের রুমে যায়। সে তার নিজের রুমটা ভালো করে দেখতে থাকে। হঠাৎই তার চোখ যায় আলমারির ভিতর থাকা একটা লকারের মধ্যে। যদিও এটা নিয়ে সে তেমন মাথা ঘামায় না, কিন্তু এই লকারটা তার জীবনের করুণ পরিণতি ডেকে আনতে চলেছে। হোটেলে যোগীর প্রথম দিনটা বেশ ভালোই কাটে, কিন্তু রাতের বেলা একটা সমস্যা দেখা যায়। রাতে এসে যখন ঘুমিয়ে থাকে তখন হঠাৎই একটা শব্দ শুনতে পায় সে। মনে হচ্ছিল তার উপরের ঘরে একটা হিংস্র জন্তু খুব জোরে জোরে শ্বাস নিচ্ছে। কিছুক্ষণ শব্দ করার পর জন্তুটা আবার চুপ হয়ে যায়। হঠাৎ এমন শব্দ শুনে যোগী আতঙ্কিত হয়ে যায়। এমন করে আতঙ্কে যোগীর জীবন কাটতে লাগলো। হোটেলে একদিন যোগীর পরিচয় হয় লীলা নামের একটি মহিলার সাথে। লীলা এই হোটেলের একটি রুম বুকিং করে বেশ কয়েক মাস ধরেই এখানে থাকে। সে মূলত হিমালয় এসেছে ফটোগ্রাফির কাজে। লীলার সাথে পরিচয় পর্ব শেষ করে যোগী নদীর পাড়ে যায় ঘুরতে। হাঁটাহাঁটি করার সময় হঠাৎ তার চোখ পড়ে মুখোশ পরা একটা ব্যক্তি এক পলকে যোগীর দিকে তাকিয়ে আছে। লোকটাকে দেখে সে খুব অবাক হয়ে যায়। যোগী যখন লোকটার সাথে কথা বলতে যায়, লোকটা তখন উল্টা দিকে হাঁটতে শুরু করে। যোগী লোকটার পিছে পিছে যায়, কিন্তু হঠাৎ লোকটা কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। যোগীরাজ এদিক ওদিক লোকটাকে খুঁজতে থাকলো, কিন্তু তখন দেখে লোকটা এক মুহূর্তে নদীর ওপারে চলে গেছে। যোগী ভাবে এটা কি করে সম্ভব, তার সারা শরীরও শুকনা, তাহলে লোকটা তো দ্রুত ওই পারে গেল কিভাবে? যোগীকে কিছুক্ষণ দেখার পরেই লোকটা সেখান থেকে চলে যায়। তখন যোগীর মনে পড়ে এই মুখোশটা তার খুব পরিচিত। এমন মুখোশ পরেই আসামে একটি নাচের দলে সে নৃত্য করত। মূলত আসামে একটা ট্রেডিশনাল ডান্স ভাওনা করা হয় এই মুখোশটা পরে। ঘোরাঘুরি শেষে যোগী ফিরে এসে দেখে তাদের হোটেলে থাকার জন্য একটা নতুন পরিবার এসেছে। এই পরিবারের লোকগুলো ঠিক যোগীর মতোই অদ্ভুত, চোখে মুখে রক্তহীন, কেমন সাদা হয়ে গেছে। দেখে মনে হয় তারা যেন অনেক দিন পানির নিচে ডুবেছিল। যোগী এবং এই পরিবারের লোকগুলো একে অপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কেউ কারোর সাথে কোনো কথা বলে না। যোগীকে দেখে মনে হচ্ছিল এই পরিবারটা তার খুব পরিচিত। ক্ষণিকের জন্য যোগী কোথাও যেন হারিয়ে যায়। সে কল্পনা করতে থাকে এই পরিবারের 4 জনকে কোনো এক সময় সে পানিতে ডুবে মারা যেতে দেখেছিল। দৃশ্য এখানে পরিবর্তন হয় এবং দেখা যায় সেদিন রাতের বেলা সে গাড়ি নিয়ে যোগী বাইরে যাচ্ছিল একটা কাজে। তখন সে একটা মেয়ের কান্না শুনতে পায়। চিৎকারের শব্দ ফলো করে এগিয়ে গিয়ে দেখে কয়েকজন ছেলে একটা মেয়েকে ডিস্টার্ব করছে। যোগী ছেলেগুলোকে মেরে সেখান থেকে ভাগিয়ে দেয়, কিন্তু তার চোখ যখন মেয়েটার দিকে পড়ে সে চমকে ওঠে, যেন তার সামনে কোনো ভূত দাঁড়িয়ে আছে। এই মেয়েটাকে দেখে যোগী অনেক ভয় পেয়ে যায় এবং তখনই গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। গাড়ি চালানোর সময় যোগী আবার তার কল্পনার জগতে হারিয়ে যায়। তখন আমরা যোগীকে নৌকা চালাতে দেখতে পাই, আর তার সাথে নৌকার যাত্রী হিসেবে ওই মেয়েটাও ছিল। যোগী যখন হোটেলে ফিরে আসে তখন দেখে সকালে যে পরিবারটা এসেছিল ওই পরিবারের মহিলাটা বাইরে বসে অদ্ভুতভাবে কান্না করছে, কিন্তু যোগীকে দেখে সে তাড়াহুড়া করে ভিতরে চলে যায়। পরের দিন সকালে যোগী কুমারকে নিয়ে বাস স্ট্যান্ডে যাচ্ছিল। যোগী যখন গাড়ি ঠিক করছিল তখন তার চোখে পড়ে মুখোশধারী ব্যক্তিটা দূর থেকে তাদের দিকে তাকিয়ে আছে। অনেকক্ষণ চেষ্টা করার পরও তাদের গাড়ি ঠিক না হওয়ায় কুমারের পরিচিত একজন পুলিশ অফিসার কুমার আর যোগীকে বাস স্ট্যান্ডে পৌঁছে দেয়। গাড়িতে যোগীর আর পুলিশ অফিসারের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি আসামে যোগী নৌকা চালাতো এবং পাশাপাশি সে একজন নৃত্যশিল্পীও ছিল। এখন সে ওই সব কাজ ছেড়ে দিয়ে হিমালয়ে চলে এসেছে কাজ করার জন্য। কুমারকে স্টেশনে পৌঁছে দিয়ে যোগী ওয়ার্কশপে গিয়ে মেকানিক নিয়ে আসে। মেকানিক যখন গাড়ি ঠিক করছিল যোগী তখন দেখে মুখোশ পরা লোকটা দূরে জঙ্গলের ভিতর থেকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। লোকটাকে দেখে যোগী দৌড়ে যায়, কিন্তু লোকটার পিছনে যে দেখে সে আবারও অদৃশ্য হয়ে গেছে। এটা দেখে যোগী অনেক ভয় পায়।
এবং আবার গাড়ির কাছে চলে আসে। রাতের বেলা হোটেলে ফিরে এসে দেখে সেদিন যে মেয়েটাকে যোগী বাঁচিয়েছিল কুমার ওই মেয়েটার সাথে কথা বলছে। মেয়েটার নাম মোহিনী। মোহিনী কুমারের কাছে এসেছে একটা চাকরির জন্য। মেয়েটা খুব অদ্ভুতভাবে কুমারকে বলে, আমাকে একটা চাকরি দিন, আমার কোনো থাকা খাওয়ার ব্যবস্থা নেই, আপনি যদি আমাকে একটু থাকার এবং একটু খাওয়ার ব্যবস্থা করে দেন আমি আপনার জন্য সব করব। সব মানে সব। তখন যোগীকে দেখা যায় সে যেন কিছু একটা খুব ভয় পাচ্ছে। যোগী কুমারকে বলে চাকরি না দেওয়ার জন্য, কিন্তু কুমার কোনো কথা না শুনে মেয়েটাকে চাকরি দিয়ে দেয়। রাতের বেলা যোগী লীলার ঘরে যায় খাবার দেওয়ার জন্য। লীলা যোগীকে জোরাজুরি করে তার রুমে নিয়ে যায় আলাপ করার জন্য, কিন্তু এই সব কিছু মোহিনী দূর থেকে দেখছিল। আগে হোটেলে যোগীর দিন ভালো কাটলেও মোহিনী আসার পর থেকে যোগী এখন সারাদিন রাত কিছু একটা নিয়ে ভয়ে থাকে। পরের দিন সকালে যখন যোগী খাবার খাচ্ছিল, মোহিনী তখন তার কাছে এসে বলে, তুমি আমার সাথে কথা বলো না কেন? তুমি কি আমাকে একদম পছন্দ করো না? কিন্তু চিন্তা নেই, খুব তাড়াতাড়ি তুমি আমাকে পছন্দ করবে। এসব কথা শুনে যোগী টেবিল থেকে উঠে চলে যায়, কিন্তু মোহিনী তার পিছন পিছন আসে এবং ওই দিন রাতে তাকে বাঁচানোর জন্য ধন্যবাদ দেয়। যোগী তখন মোহিনীকে জিজ্ঞাসা করে, আপনি কি কখনো মাজুলি গিয়েছিলেন? মাজুলি মানে আসামের ওই জায়গাটা যেখানে যোগী থাকতো। মোহিনী বলে, গিয়েছিলাম হয়তো, আমার সঠিক মনে নেই। আর মাজুলি অনেক সুন্দর জায়গা, তাই যে কেউই সেখানে যেতে চাইবে। যোগী জিজ্ঞাসা করে, আপনার কি আসলেই কিছু মনে নেই মাজুলির ব্যাপারে? মোহিনী বলে, আমি খারাপ জিনিস মনে রাখতে চাই না। এটা বলে মোহিনী সেখান থেকে চলে যায় এবং কোন খারাপ জিনিস সেটা কিছুই বলে না। দুপুরে যোগী যখন বাইরে হাঁটাহাঁটি করছিল তখন সে লক্ষ্য করে তাদের হোটেলে প্রথম দিন আসা পরিবারটা কোথাও যেন যাচ্ছে। যোগী যেহেতু তাদেরকে সন্দেহ করত তাই সে তাদের পিছে পিছে যায়। যাওয়ার পর যোগী দেখে পাহাড়ের মধ্যে ওই পরিবারের বাচ্চা দুটা একে অপরের সাথে মারামারি করছিল, যেন একজন আরেকজনকে প্রায় মেরেই ফেলবে। কিন্তু অবাক ব্যাপার, তাদের বাবা মা দূরে দাঁড়িয়ে থেকে বাচ্চাদের মারামারি দেখছিল। মারামারি করার পর তারা আবার বাবা মার সাথে চলে যায়। তখন যোগী তাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং আবার কল্পনা করে সে একটি নৌকা চালাচ্ছে এবং সেখানে হোটেলে আসা পরিবারটাও ছিল, তাদের সাথে নৌকায় মোহিনীও ছিল। এরপরে দৃশ্যে সে নাচের দলের প্রধানের সঙ্গে কথা বলে যোগী নাচ ছেড়ে দিতে চাচ্ছে, সে আর আসামে থাকবে না, এখানে থাকতে তার কষ্ট হচ্ছে, তাই সে আসাম ছেড়ে চলে যাবে। তখন নাচের দলের প্রধান বলে, যোগী তুই চিন্তা করিস না, ভগবান যা করে তা ভালোর জন্যই করে। এত বড় একটা নৌকা দুর্ঘটনায় সবাই মারা গেল, শুধু তুই বেঁচে ছিলি। যোগী মাঝে মধ্যেই এমন স্বপ্ন দেখে, ছোট ছোট স্বপ্নগুলো শুধু অল্প একটু জায়গায় দেখে। রাতে যোগী যখন ঘুমাতে যায় তখন আবার সে জন্তুর শব্দটি আসে। আজকে যোগী সাহস করে বাইরে যায় কে এমন শব্দ করে তা দেখার জন্য। বাইরে এসে সে জন্তুটি দেখতে পায় না, কিন্তু যোগী যা দেখে সে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। যোগী দেখে জঙ্গলের মধ্যে মোহিনী এবং সে নিজে আসামের ওই ট্রেডিশনাল নাচের কাপড় পরে নৃত্য করছে। এটা দেখে যোগী খুব অবাক হয়ে যায়। এরপরের দিন লীলা পাহাড়ে যায় ছবি তোলার জন্য। গিয়ে দেখে মোহিনী ঝর্ণার ধারে বসে কিছু একটা খাচ্ছিল। মোহিনী তখন লীলাকে ফলটা খেতে দেয়। লীলা খেয়ে বলে, এটা তো খুব মজা, এমন ফল আর কোথায় পাওয়া যাবে? তখন মোহিনী উত্তর দেয়, এই যে পাহাড়গুলো দেখছো সেখানেই আছে এমন ফল। ফল খাওয়ার কিছুক্ষণ পরে লীলা পাথরের উপর গভীরভাবে ঘুমিয়ে থাকে, কিন্তু মোহিনী পাশে শুয়ে লীলাকে এক দৃষ্টিতে দেখছিল। যোগী যখন তার গাড়ি ঠিক করার জন্য মেকানিকের কাছে যায়, যাওয়ার পথে এসে দেখে একটা মেয়েকে মন্দিরের সামনে হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। মেয়েটা দেখতে খুব অদ্ভুত, কেমন দৃষ্টিতে যোগীর দিকে তাকিয়েছিল, যেন যোগীকে কিছু একটা বলতে চাইছে। যোগীও মেয়েটার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল। তখন মেকানিক চলে আসলে তারা সেখান থেকে চলে যায়। সেদিন রাত্রে বেলা যোগী যখন বাইরে বসেছিল তখন মোহিনী সেখানে আসে, কিন্তু অবাক ব্যাপার, যোগী এতদিন মোহিনীকে দেখে ভয় পেল, আজকে হঠাৎ করে সে কেন জানি মোহিনীর সাথে হেসে কথা বলে। সে মোহিনীকে জিজ্ঞাসা করে, তুমি কেন এসেছো? কি চাও আমার কাছে? তুমি কি আমাকে মেরে ফেলতে এসেছো এখানে, তাই না? তখন মোহিনী মিষ্টি ভাবে বলে, আমি তোমার কোনো ক্ষতি করব না এবং তোমার কোনো ক্ষতি করার কথা ভাবতেও পারি না। আমি তোমাকে কিছু করব না, আমাকে বিশ্বাস করো। এটা বলে মোহিনী সেখান থেকে চলে যায়। রাত্রে মোহিনী লীলার ঘরে যায় ওই ফলগুলো নিয়ে এবং লীলাকে এগুলো খেতে দেয়। এই ফলগুলো খাওয়ার পর লীলা কেমন যেন নেশাগ্রস্ত হয়ে পড়ে।
নেশার ঘরে মোহিনী এবং লীলার মধ্যে যৌনতা চলে আসে। তারা একে অপরের কাছাকাছি যেতে শুরু করে, কিন্তু হঠাৎ মোহিনী অনেক বড় বড় চোখ করে লীলার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর যোগী তার ঘর থেকে বের হয় হাঁটাহাঁটি করার জন্য। তখন সে লক্ষ্য করে বাইরে মাটির মধ্যে কে যেন একটা শুয়ে আছে। সে কাছে যেতেই দেখে, আরে এটা তো লীলা। লীলার কি হয়েছে এটা যখন দেখতে যাবে তখন লীলা হঠাৎ করে দাঁড়িয়ে যায় এবং বলে, বাইরে অনেক ঠান্ডা যোগী। এটা বলেই সে সোজা হেঁটে চলে যায়। যোগী অবাক হয়ে তাকিয়ে থাকে, কি হলো কিছুই বুঝতে পারে না। পরের দিন যোগী গাড়ি নিয়ে বাজারে যাচ্ছিল। রাস্তার মধ্যে হঠাৎ তার গাড়িটার ব্রেক ফেল করে এবং সে কোনোভাবেই এটা কন্ট্রোল করতে পারছিল না। তখনই তার সামনে আবার ওই মুখোশ পরা লোকটা চলে আসে। এটা দেখে যোগী গাড়িটি গাছের সাথে ধাক্কা দেয় এবং সে অ্যাক্সিডেন্ট করে ফেলে। ওইদিকে আবার কুমারকে দেখা যায় সে মোহিনীর পিছে পিছে হাঁটছিল। দেখে বোঝা যায় মোহিনী ইচ্ছা করে কুমারকে তার পিছনে নিয়ে আসছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে ওই জায়গায় মোহিনী এবং কুমার ছাড়াও হোটেলে আসা ফ্যামিলির বাকি 4 জন সদস্য ছিল। ওইদিকে আবার হোটেলে দেখা যায় লীলা খুব অদ্ভুত আচরণ করছে। সে ডাইনিং টেবিলে এসে পাগলের মতো খাবার খাচ্ছে আর মানুষজন তার দিকে তাকিয়ে আছে অবাক দৃষ্টিতে। অ্যাক্সিডেন্ট করার পর যোগী গাড়ি থেকে নেমে ওই মুখোশ পরা ব্যক্তিটার পিছে দৌড়াতে থাকে। ওই লোকটা হঠাৎ যোগীর দিকে ঘুরে দাঁড়ায় এবং হাতে একটা হাতুড়ি নিয়ে যোগীকে আক্রমণ করে। তখন যোগীও তার সাথে হাতাহাতি করে। ওই লোকটাকে মাটিতে ফেলে দিয়ে তার মুখোশটা তার মুখ থেকে খুলে নেয়। কিন্তু যোগী যখনই তার মুখটা দেখতে পায়, যোগী ভূত দেখার মতো চমকে ওঠে। যোগী যা দেখে তার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। আপনাদের যদি নির্বাণা 8 মুভির এক্সপ্লেনেশনটা ভালো লাগে তাহলে আমাদের মেগা স্টুডিও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সে দেখে মুখোশের পিছনে আর কেউই না, যোগী নিজেই ছিল। মুখোশটা খোলার পর লোকটা হাসতে শুরু করে। যোগী যখন জিজ্ঞাসা করে, কে তুই, ওই লোকটা তখন আসামের ভাষায় উত্তর দেয়, তুমি আমাকে চিনতে পারছো না। যোগী তখন বলে, আমার কাছে মজা করার সময় নেই, বল তুই কে। লোকটা বলে, আমি তো তুই নিজেই, আমি তো সব সময় তোর ভিতরে ছিলাম। যোগী জিজ্ঞাসা করে, মজা করিস না, তুই বল তুই কে, তুই কেন আমার মতো দেখতে। লোকটা তখন বলে যে প্রশ্নটা আমাকে করলি, এটা যদি তুই নিজেকে করতি তাহলে তো উত্তর পেয়ে যেতি। যোগী তখন আবার জিজ্ঞাসা করে, তুই বল তুই কে আর কেন আমার পিছে পিছে এখানে এসেছিস। লোকটা তখন গভীরভাবে উত্তর দেয়, আমি এখানে তোর পাপকে মনে করিয়ে দিতে এসেছি। তুই ভয় করেছিস, নৌকায় যা করেছিলি সেই পাপ মনে নেই তোর। যদি ওই কাজটা না করতি তাহলে আমি এখানে আসতাম না। এটা শুনে যোগী বলে, আমি তোকে মেরে ফেলবো। এটা শুনে লোকটা হাসতে হাসতে বলে, তুই আমাকে মেরে ফেলবি? আমাকে মারতে হলে তোর নিজেকে মরতে হবে। মারতে পারবি তুই নিজেকে? এটা বলার সাথে সাথেই যোগীর মতো দেখতে লোকটা যোগীর উপর হামলা করে আর এদিকে স্ক্রিনটা অন্ধকার হয়ে যায়। আমরা জানি আপনারা যোগীর এবং ওই মুখোশ পরা লোকটার কথা বুঝতেই পারেননি। চিন্তার কোনো কারণ নেই, একটু পরেই এই সব প্রশ্নের উত্তর বুঝতে পারবেন আপনারা। এরপর যোগী আহত অবস্থায় হাসপাতালে যায় এবং সেখানে পুলিশ এসে বলে কুমার কালকে থেকে গায়েব হয়ে গিয়েছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ কুমারের তদন্ত করার জন্য হোটেলে এসে দেখে লীলা অদ্ভুতভাবে শুয়ে আছে। গ্রামের মানুষজন লীলাকে ভূত ধরেছে ভেবে তাকে ঘরে বেঁধে রাখে এবং তান্ত্রিক এনে ভূত তাড়ানোর চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হয় না। মোহিনী তখন সেখানে আসে এবং যোগী তাকে জিজ্ঞাসা করে, তুমি কুমারের সাথে কি করেছ? মোহিনী বলে, ওর সাথে যা হওয়ার ছিল তাই করেছি। মোহিনী তখন যোগীকে বলে, কালকে সকালে তুমি আমার সাথে নদীর পাড়ে দেখা করতে আসবে। যোগী তাতে রাজি হয় না, কিন্তু সকালবেলা সে নিজের অনিচ্ছা সত্ত্বেও নদীর পাড়ে পৌঁছে যায়। নদীর পাড়ে গিয়ে যোগী মোহিনীকে কোথাও খুঁজে পায় না, কিন্তু সে দেখে হোটেলে আসা ওই পরিবারের পুরুষ লোকটা দাঁড়িয়ে আছে। যোগী তার পিছনে যেতে শুরু করে। ওই লোকটা পাহাড়ের মধ্য দিয়ে হেঁটে একটা ভাঙা বাড়ির ভিতরে ঢুকে যায়। যোগীও তার পিছনে পিছনে যেয়ে দেখে লোকটা উধাও। যোগী এদিক ওদিক খোঁজাখুঁজি করে, হঠাৎ তার চোখে পড়ে কুমারের দেহ। পরে পুলিশ এসে কুমারকে উদ্ধার করে। রাতের বেলা হোটেলে বসে সবাই খাবার খাচ্ছিল। ওই পরিবার থেকে ছোট মেয়েটা ছাড়া আর কেউ খাবার খেতে আসেনি। মেয়েটা যখন যোগীকে ডেকে বলে, আঙ্কেল আপনি আমার সাথে খেতে বসেন, আমি একা একা খাচ্ছি, আমার বোরিং লাগছে। যোগী তখন তার সাথে খেতে বসে যায়। খাবার শুরু করার পর মেয়েটা যোগীকে বলে, আপনি আমার দিকে এভাবে কেন দেখছেন? আমার চেহারাটা কি পরিচিত মনে হচ্ছে? ঠিক তখনই রুমটা অন্ধকার হয়ে যায়। রুমে শুধু যোগী আর ওই মেয়েটাই বসেছিল।
মেয়েটা তখন বলে, তুই আমাদের সাথে এমন কেন করেছিলি? মেয়েটা তখন গালি দিয়ে বলে, কেন এমন করেছিলি তুই? যদি মরার ইচ্ছা থাকতো তাহলে তুই ফাঁসি দিতি। আমাদের কি দোষ ছিল? আমরা তোর কি ক্ষতি করেছিলাম? নৌকাটা ডুবানোর কি দরকার ছিল? তুই এমন কেন করেছিলি? যোগী তখন অনেক কান্না করতে থাকে বাচ্চাদের মতো। যোগী বলে, আমার মাথায় আসছিল না আমি কি করব। যোগী তখন বলে, আমার মাথায় আসছিল না আমি কি করব এই জীবন নিয়ে। আমি শুধু নিজে মরতে চেয়েছিলাম, কিন্তু কিভাবে কি হয়ে গেল আমি জানি না। তুমি ঠিক বলেছ, আমার একাই মরা উচিত ছিল। আমি কিছু ভাবতে পারছিলাম না আমার কি করা উচিত। আমাকে ক্ষমা করে দাও। তখনই আবার রুমে আলো চলে আসে এবং দেখতে পায় তারা দুজনেই চুপচাপ খাচ্ছিল। পরের দিন ওই পরিবারটা হোটেল ছেড়ে চলে যায়। তখন পুলিশ স্টেশন থেকে কল আসে আর বলে কুমার বেঁচে আছে। যোগী হাসপাতালে যাওয়ার সময় দেখে মন্দিরের সামনে ঠিক ওই জায়গাটার সামনে যেখানে একটা মেয়েকে বেঁধে রাখা হয়েছিল, সেখানেই লীলাকেও বেঁধে রাখা হয়েছে। যোগী পুলিশ স্টেশনে যেয়ে দেখে মোহিনীর উপর পুলিশের সন্দেহ হওয়ায় তারা মোহিনীকে ধরে নিয়ে এসেছে। পুলিশ মোহিনীর ব্যাগ তল্লাশি করে কিছু জিনিস পায় যা টেবিলের উপর রাখা ছিল এবং সেখানে একটা চাবিও ছিল। যোগী সুযোগ বুঝে চাবিটা নিজের পকেটে নিয়ে সেখান থেকে সোজা হোটেলে চলে আসে এবং নিজের রুমে গিয়ে আলমারিতে থাকা ওই বক্সটা খোলার চেষ্টা করে এবং বক্সটা খুলে ভিতরে যা ছিল এটা দেখে অবাক হওয়ার আরো কিছু বাকি ছিল। সে দেখতে পায় বক্সের ভিতরে একটা হাতুড়িতে রক্ত লাগা ছিল এবং ওই মুখোশটাও রাখা ছিল। এগুলো হাতে নিয়ে যোগী একটা আয়নার সামনে যেয়ে দাঁড়ায়। সবাইকে অবাক করে দিয়ে এই মুখোশটা নিচে পরে নেয় এবং এক দৃষ্টিতে আয়নার দিকে তাকিয়ে থাকে। হোটেল থেকে বের হয়ে মুখোশ আর হাতুড়িটা নিয়ে যোগী সোজা চলে যায় নদীর ধারে। কিছুক্ষণ নদীর পাড়ে দাঁড়িয়ে থাকার পর আস্তে আস্তে নদীর গভীরে হেঁটে যেতে থাকে এবং একটা সময় পর যোগী সম্পূর্ণ পানির মধ্যে ডুবে যায়। কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় তার মুখোশটা পানির উপর ভেসে থাকে। আর এখানেই ছবির সমাপ্তি ঘটে। ছবিটা শেষ হয়ে গেলেও ডিরেক্টর কিন্তু দর্শকদের মনে অনেক প্রশ্ন রেখে গেছে। এ সকল প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রথমে শুরু করি মোহিনীকে দিয়ে। মোহিনী আসলে কি? মোহিনী মূলত একজন জাদুকারী মহিলা বা বলতে পারো ডাইনি টাইপ কিছু একটা। সে মানুষের ব্রেন বশ করতে পারত। আসামে মোহিনী এবং যোগী একসাথে নৃত্যের দলে কাজ করত। মোহিনীর মধ্যে এমন একটা শক্তি ছিল যার সাহায্যে সে মানুষকে নিজের বশে নিয়ে নিত, যেমনটা ঘটেছিল লীলার সাথে। লীলাকে সে একদম পাগল বানিয়ে দিয়েছিল এবং কুমারকেও সে বশ করে হোটেলে চাকরি নিয়ে নেয়। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যোগী সব সময় মোহিনীকে ভয় পেলেও একদিন হঠাৎ করে সে মোহিনীর সাথে হেসে হেসে কথা বলতে থাকে। এখান থেকে বোঝা যায় মোহিনী ছিল একজন ছলনাকারী। সে নিজের মায়া দিয়ে সবাইকে বশ করে ফেলতো। এবার আসি যোগীর ব্যাপারে। যোগী যে স্বপ্নগুলো দেখতো এগুলো সব একসাথে করলে আমরা বুঝতে পারি যোগী আসামে নৌকা চালক ছিল এবং সে নাচের দলেও কাজ করত। কোনো একটা কারণে যোগী প্রচন্ড মানসিক অশান্তিতে ছিল, তাই একদিন সে নিজের নৌকাটিকে ডুবিয়ে দেয় আত্মহত্যা করার জন্য। দুর্ভাগ্যবশত যোগী সেই নৌকা ডুবি থেকে বেঁচে যায়, কিন্তু সেখানে আরো বাকি ছিল যারা তারা মারা যায়। এই অনুশোচনাটাই যোগীকে ভিতর থেকে কষ্ট দিচ্ছিল। আমরা খেয়াল করলে দেখবো ওই মুখোশ পরা লোকটা কি বলেছিল যোগীকে, যে আমি তো তোর ভিতরেই থাকি যোগী, আমাকে মারতে হলে তোকে নিজেকেই মারতে হবে। ওই মুখোশ পরা লোকটা ছিল যোগীর ভিতরের খারাপ অংশ। আর হোটেলে আসা পরিবারটাকে যোগী আসলে কল্পনা করেছিল নিজের চোখে। এটা আসলে অন্য একটা পরিবার ছিল, কিন্তু যোগী ওই নৌকায় ডুবে যাওয়া পরিবারটাকেই দেখেছিল। আর হোটেলে আসা পরিবারটাকে যোগী আসলে কল্পনা করছিল নিজের মতো করে। এটা আসলে অন্য একটা পরিবার ছিল, কিন্তু যোগী ওই নৌকায় ডুবে যাওয়া পরিবারটাকেই সে চিন্তা করত। মোহিনী যেহেতু মানুষের ব্রেন বশ করতে পারত, তাই সে যোগীকে বশ করে তাকে দিয়ে অপরাধমূলক কাজ করাতো। তাই যোগী এসব অনুশোচনায় ভুগে আত্মহত্যা করতে চেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত মোহিনী তাকে বাঁচিয়ে ফেলে। তারপরে যোগী আসামের সব কিছু ছেড়ে হিমালয়ে পালিয়ে চলে আসে, কিন্তু মোহিনী তার পিছে পিছে চলে আসে এখানেও। মোহিনী কিছুতেই যোগীকে ছাড়তে চাচ্ছিল না। আর ছবির শেষে যোগীর মুখোশটা পানি থেকে ভেসে ওঠার বিষয়টা হচ্ছে যে মোহিনী যোগীকে কখনোই মরতে দেবে না। তাই সে প্রথমবার আত্মহত্যার সময় যোগীকে বাঁচিয়ে নিয়েছিল, এমন ভাবে এবারও যোগীকে পানি থেকে বাঁচিয়ে নিজের বশে নিয়ে গেছে। তো এই ছিল সাইকোলজিক্যাল থ্রিলার মুভিটার কিছু রহস্যের উত্তর। এছাড়াও আপনাদের মনে যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। এক্সপ্লেনেশনটা কেমন লাগলো এটাও বলতে পারেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, যেমন আপনার বন্ধুরাও কোনো মোহিনীর ফাঁদে না পড়ে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, নাহলে কিন্তু মোহিনী আপনার বাড়িতেও চলে আসবে।